আমরা 11 ক্লাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করি। আমরা বেসিক কনসেপ্টগুলো পড়া হলো, অক্সিডেশন রিডাকশন সম্পর্কে কিছু জ্ঞান লাভ করা হলো, এক ফকরে জল পড়ে ফেললাম। আজকে আসছে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে, পরমাণুর গঠন। এই জিনিসটা তোমরা ক্লাস 10 বা 9-এ পড়েছো, 9-এ সম্ভবত। এখন পড়ছো, গ্র্যাজুয়েশনে উঠে পড়বে, মাস্টার ডিগ্রি করার সময় পড়বে, আবার এটা নিয়ে গবেষণাও হয় ফিজিক্সেও কেমিস্ট্রিতেও। নিউক্লিয়ার ফিজিক্স, নিউক্লিয়ার কেমিস্ট্রি, এগুলো সবই আধুনিক গবেষণার বিষয়। অর্থাৎ একটা পরমাণু, একটা অ্যাটম কী করে তৈরি, অ্যাটমের ভিতরে যে সমস্ত পার্টিকেলস থাকে তারা কেমন আচরণ করে এবং কেন করে, এ সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা, সম্পূর্ণ ধারণা, কোনো ধারণা বলা ঠিক নয়, নিশ্চয়ই তো কিছু ধারণা আছে, তাহলে আমরা পড়ছি কি, কিন্তু সম্পূর্ণ কোনো ধারণা আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি। আমরা যখন পড়ব সেইটা মাথায় রেখেই পড়ব। তোমরা জানো পরমাণুর মধ্যে মূল 3টে ফান্ডামেন্টাল কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই 3টে হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল পার্টিকেল ইনসাইড অ্যান অ্যাটম। এছাড়াও অন্য পার্টিকেল থাকে, যেমন ধরো পজিট্রন, মেসন, মেসন কণা বা অনেকগুলো, পজিটিভ পাই মেসন, নেগেটিভ পাই মেসন, নিউট্রাল মেসন, হ্যাঁ, এগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকে। কিন্তু এই পার্টিকেলগুলো বাইরে খুব একটা অস্তিত্ব নেই। বাইরে অস্তিত্ব পাওয়া যায় এই 3টে পার্টিকেলের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাই আমাদের এদের উপরে গুরুত্ব বেশি। তোমরা জানো এদের মধ্যে প্রথম আবিষ্কার করা হয়েছিল ইলেকট্রনকে 1895 সালে। কি করে? ক্যাথোড রশ্মি, ক্যাথোড রে আবিষ্কার হলো, তারপর ক্যাথোড রে নিয়ে নানা গবেষণা হলো। গবেষণার মধ্যেই বোঝা গেল যে ক্যাথোড রে আসলে নামে রে বললেও এগুলো অজস্র ছোট 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 পার্টিকেলের সমাহার। পার্টিকেলগুলো এতই দ্রুত একটা আর একটার মধ্যে দিয়ে যায় যে এদেরকে আলাদা করা যায় না। এরা নেগেটিভলি চার্জড, এদেরকে ইলেকট্রন নাম দেওয়া হলো। দেখা গেল সমস্ত এলিমেন্টস আছে যত দুনিয়ায়, তাদের সকলের মধ্যেই ইলেকট্রনস পাওয়া যায়। তখন স্বভাবতই বিজ্ঞানীদের এই ধারণাটা হলো যে ইলেকট্রন পাওয়া গেল, কিন্তু এলিমেন্টগুলো সব ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ তড়িৎ নিরপেক্ষ। তাহলে অবশ্যই কিনা সেখানে কোনো ধনাত্মক আধানযুক্ত কণা থাকতেই হবে, যা আমরা এখনো বের করতে পারিনি। ইলেকট্রন সমস্ত এলিমেন্টসের একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, ইলেকট্রন নিজে নেগেটিভলি চার্জড পার্টিকেল। এখন সমস্ত এলিমেন্টে ইলেকট্রন আছে, কিন্তু এলিমেন্টগুলো ইলেকট্রিক্যালি নিউট্রাল। এটা কেন? এটা খুব স্বাভাবিকভাবে বিজ্ঞানীদের মাথায় এলো কনসেপ্টটা, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো ফান্ডামেন্টাল পজিটিভলি চার্জ পার্টিকেল আছে যেটা আমরা বের করতে পারিনি। এবং এই তাড়নার থেকে তারা কিন্তু আর 2 বছরের মধ্যেই প্রায় প্রোটন আবিষ্কার করে ফেললেন 1897 সালে। সেই ইতিহাস তোমরা পড়ে থাকতে পারো, ক্যাথোড রে আবিষ্কার, তারপরে অ্যান্টি ক্যাথোড বসিয়ে কী করে প্রোটন বের করা হলো, আমরা তার ডিটেলে যাব না এখন। নিউট্রন আবিষ্কার হয়েছে কিন্তু বহুদিন বাদে। একটা বেশ বড় সময় ধরে বিজ্ঞানীরা মনে করতেন যে পদার্থের মধ্যে দুটোই ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। দুটো সংখ্যায় সমান থাকে এবং এদের চার্জ সমান, সেজন্য পদার্থটা মানে এলিমেন্টগুলো ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। নিউট্রনের কনসেপ্টটা এলো মাস মাপ থেকে। দেখা গেল যে এলিমেন্টের মধ্যে যদি কেবলমাত্র ইলেকট্রন আর প্রোটনই থেকে থাকে, তাহলে এলিমেন্টটার যা মাস হওয়া উচিত, বাস্তবে মাস তার চাইতে অনেক বেশি হচ্ছে।
তখনই এই তৃতীয় কোনো পার্টিকেলের ধারণা বিজ্ঞানীদের মাথায় এলো। তা হলো তৃতীয় পার্টিকেলটা আবিষ্কার হতে বেশ বেশ কয়েক বছরই লেগেছে। সেটা পৃথক প্রশ্ন, নিচু ক্লাসে পড়ানো হয় কি করে নিউট্রন আবিষ্কার করা হয়েছে। আমরা আর 11 ক্লাসে ওই ডিটেলের মধ্যে যাব না। আমরা এখানে নিচু ক্লাসে পড়া 2-3টে জিনিসকে স্মরণ করে নিয়ে বেরিয়ে যাবো। একটা হচ্ছে ধরো চার্জ, ইলেকট্রনের চার্জ কত। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বা 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এবং এই চার্জের সেন্সটা হচ্ছে এরা হচ্ছে নেগেটিভ চার্জ। প্রোটনের চার্জও সমান ইলেকট্রনের চার্জের সাথে। নিউট্রনের কোনো চার্জ নেই। মাস, ইলেকট্রনের মাস খুব কম, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখন SI ইউনিটে লেখা আমাদের অভ্যাস 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। একটা প্রোটনের মাস হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। নিউট্রনের মাস প্রায় প্রোটনের মাসের সাথে সমান, 1.6748 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একদমই প্রায় সমান। মানে খুব খুঁতখুঁতে বাতিগ্রস্ত লোক না হলে নিউট্রন প্রোটনের মাস যে সমান এটা নিয়ে কেউ বিতর্ক তৈরি করবে না। ঠিক আছে, তাহলে এই 3টে ফান্ডামেন্টাল পার্টিকেল, এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কিভাবে অ্যাটমের মধ্যে থাকে এইটা বের করা ছিল বিজ্ঞানীদের অ্যাটমিক স্ট্রাকচার নির্ণয় করার ক্ষেত্রে প্রথম কাজ। যে কোথায় বা ইলেকট্রন থাকে, কোথায় প্রোটন থাকে, কোথায় নিউট্রন থাকে, সেইটাকে বের করা ছিল তাদের কাছে প্রথম কাজ। এবং রাদারফোর্ড বলে একজন অত্যন্ত বড় মাপের ব্রিটিশ বিজ্ঞানী, তিনি একটা পরীক্ষা করে প্রথম পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা দেন। তো ধারণাটা কি দিয়েছিলেন এটা তোমরা পড়েছো, পরীক্ষাটাও পড়েছো, তবুও আমি আর একবার একটু ডিটেলে স্মরণ করছি। রাদারফোর্ডের গোল্ড প্লেটের পরীক্ষা, উনি কাজটা কি করেছিলেন, একটা খুবই পাতলা সোনার পাত নিয়েছিলেন। কতটা পাতলা ধারণা থাকা দরকার, 0.0004 মিলিমিটার এই বেদের একটা পাতলা সোনার পাত, থিন গোল্ড প্লেট নেওয়া হয়েছিল। নিয়ে বাইরের থেকে তার উপরে আলফা পার্টিকেল দিয়ে আঘাত করা হচ্ছিল। এইখানে স্বভাবত প্রশ্ন এসে যায় যে আলফা পার্টিকেল জিনিসটা কি, আলফা কণা বস্তুটা কি। তোমরা রেডিও অ্যাক্টিভিটি পড়েছো, মনে পড়ে সেসব কথা না? সব বিস্মৃতির অতলে চলে গেছে একদম। তেজস্ক্রিয়তা, এটা তোমাদের ফিজিক্সে পড়তে হবে, আগে কেমিস্ট্রির মধ্যেও ছিল, এখন মডার্ন ফিজিক্সে পড়তে হবে। তেজস্ক্রিয়তাটা জিনিসটা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, এলিমেন্টারি একটা বৈশিষ্ট্য বা ধর্ম, প্রপার্টি। তাদের মধ্যে দেখা যায় সমস্ত এলিমেন্ট এই প্রপার্টিটা শো করে না। যারা ভারী, মানে যাদের ভর বেশি, মাস বেশি, এটা আমরা অবশ্য নিচু ক্লাসে বলি,
পরে উঁচু ক্লাসে এসে দেখবে যে খুব কম মাসের বস্তুও রেডিও অ্যাক্টিভিটি প্রপার্টি শো করে। মানে আমরা তোমাদের নিচু ক্লাসে যেগুলো বলি সেগুলো সব সত্যি কথা বলি না, কিন্তু না বলে কোনো উপায় থাকে না। হ্যাঁ, তখন তো আর অনেক ভেঙে চুরে সব কিছু ব্যাখ্যা করার অবকাশ থাকে না, বা তোমাদেরও বোঝার অবকাশ থাকে না। সেই জন্য মোটামুটিভাবে একটা ধারণা দিয়ে শুরু করা হয়। তারপর যত যত শিখতে থাকে, আমি তো বললাম অ্যাটমিক স্ট্রাকচার তুমি স্কুল লাইফ থেকে শুরু করেছো, এটা নিয়ে গবেষণা করে তুমি এমনকি নোবেল প্রাইজ পর্যন্ত পেতে পারো। সুতরাং যেমন যেমন একটু একটু করে ধাপ এগোয়, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু একটু করে সত্যটা আমাদের সামনে বেরিয়ে আসে। তো সে কথা যাক, আমরা সেসব প্রসঙ্গে আলোচনায় আসবো পরে যদি সুযোগ হয়। আসল কথা হচ্ছে যারা ভারী মৌলের পরমাণু তারা তেজস্ক্রিয়তা ধর্মটা প্রদর্শন করে। ভারী মানে কি? যার মাস বেশি। তো একটু আগে তোমাদের দেখানো হয় যে পদার্থের তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনের মাস অত্যন্ত কম, প্রোটন আর নিউট্রনের মাসই বেশি। তাই যে সমস্ত এলিমেন্টের অ্যাটমের মধ্যে প্রোটন এবং নিউট্রন বেশি আছে, স্বভাবতই তাদের মাস বেশি এবং তারাই এই রেডিও অ্যাক্টিভিটি প্রপার্টিটা শো করে। কি হয় এই ক্যারেক্টারিস্টিকটা থাকার জন্য? এই ভারী মৌলের পরমাণুগুলো খুব স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি বিকিরণ করে। ঠিক আছে, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না যে খুব হিট করতে হবে, প্রেশার দিতে হবে, সূর্যের আলোয় ফেলে রাখতে হবে, সব কোনো ব্যাপারই না। নিজেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে থেকে এক ধরনের ইনভিজিবল রে, অদৃশ্য রশ্মি বিকিরণ করে। এই রশ্মিটার নাম হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এবং অদ্ভুতভাবে দেখা যায় যত এই রেটা বেরিয়ে আসছে তত এলিমেন্টটার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, সে আর আগের জায়গায় থাকছে না। যেমন একটা ইউরেনিয়াম যথেষ্ট ভারী। আমরা যে সমস্ত এলিমেন্টগুলো পড়ি তার মধ্যে ইউরেনিয়াম একটা যথেষ্ট ভারী এলিমেন্ট। সেই রকম রেডিও অ্যাক্টিভ রে সে এমিট করে, বর্জন করে, বাংলায় বলে তেজস্ক্রিয় রশ্মি। এবং যখনই সে রেডিও অ্যাক্টিভ রেটা এমিট করছে দেখা যাচ্ছে সে আর ইউরেনিয়াম থাকছে না, সে অন্য কোনো এলিমেন্টে, হয়তো থোরিয়াম বা অন্য কোনো এলিমেন্টে সে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা রেডিও অ্যাক্টিভিটি পড়ায়। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় রেডিও অ্যাক্টিভিটি নয়, তা আমরা খুব বেশি গভীরে যাওয়ার চেষ্টা করব না। এই যে রেডিও অ্যাক্টিভ রেটা বেরোয়, যে ইনভিজিবল রেটা বেরোয়, তাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ রে, তেজস্ক্রিয় রশ্মির তিনটে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আলফা পার্টিকেল, এটা পজিটিভলি চার্জড। একটা বিটা পার্টিকেল, এটা নেগেটিভলি চার্জড। আর একটা হচ্ছে গামা রে। গামা রে কিন্তু কোনো পার্টিকেল নয়, এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনো মাস নেই। তাহলে তেজস্ক্রিয় রশ্মিটা এই তিনটে কম্পোনেন্ট দিয়ে তৈরি, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল এবং গামা রে। আমরা একদিকে বলছি রে, আর একদিকে বলছি পার্টিকেল। এই দুটোর মধ্যে কিন্তু বৈশিষ্ট্যগত একটা তফাৎ আছে। অনেক রকমের তফাৎ করা যায়, তো যেটা আমাদের গোদা বুদ্ধিতে বোঝে যে পার্টিকেলকে গোনা যায় 1 2 3 4 করে। হ্যাঁ, যেমন এই ক্লাসে কতগুলো ছাত্র আছে আমরা গুনে ফেলতে পারি, 1 2 3 4 করে দেখা গেল 10 জন ছাত্র আছে। এটা যে আমরা গুনতে পারছি তার কারণ ছাত্ররা হচ্ছে পার্টিকেল নেচারের। রে হলে তুমি গুনতে পারবে না। সূর্য থেকে আলো আসছে, আলোর রশ্মি, আলোর ছটা, তুমি কি গুনতে পারো? 1 2 3 4 করে আলাদা করতে পারো? পারো না। তাহলে রে এবং পার্টিকেলের মধ্যে এটাই হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, যে রেকে আলাদা করা যায় না, কাউন্টেবল নয়। পার্টিকেলকে আলাদা করা যায় এবং সেটা কাউন্টেবল। তাহলে এই দুটো কথা এখানে মিশে গেল কি করে? রেডিও অ্যাক্টিভ রে, তার মধ্যে আলফা পার্টিকেল থাকছে কি করে? আসলে আলফা পার্টিকেল সত্যি করেই পার্টিকেল,
কিন্তু এর এমিশন এত দ্রুত হয়, একটা আর একটার গায়ে গায়ে এমনভাবে বেরোয়, আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি না, আলাদা করতে পারি না। তোমরা ক্লাস 10-এ ফিজিক্স পড়েছ অনেক সময়, লাইটের চ্যাপ্টারে, আমার অত মনে পড়ে না। তবে এই যে সিনেমা বানানো হয়, একটা দৃশ্যের ওপর আর একটা দৃশ্য এনে ফেলা হয়, কত সময়ের ব্যবধান, মানে সময়ের ব্যবধান একটা নির্দিষ্ট সময়ের বেশি না হলে আমরা আলাদাই করতে পারবো না যে দুটো দৃশ্য আলাদা। মনে হবে একটার পরে আর একটা এসে জুড়ে যাচ্ছে, পরপর পরপর জুড়ে যাচ্ছে, মানে আমাদের মস্তিষ্ক তফাৎই করবে না। এই কত যেন একটা মাপ আছে, কত সেকেন্ডের মধ্যে ফেলতে হবে, তাহলে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না দুটো আলাদা আলাদা জিনিস। এখানে ব্যাপারটা খানিকটা সেই রকম। এই পার্টিকেলগুলোর ফ্লো বা স্রোত এতটাই কন্টিনিউয়াস যে এদেরকে বাইরে থেকে দেখে তুমি আইসোলেট করতে পারবে না, এটাকে মনে হবে নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস একটা ব্যাপার। সেই জন্য রে নামটাকে তুলে নেওয়া হয়নি, অর্থাৎ রশ্মি কথাটা বলা হয়। কিন্তু ভিতরে কারোর থাকে আলফা পার্টিকেল, কোনো রের মধ্যে থাকে বিটা পার্টিকেল, এবং কমন হচ্ছে এই তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামা রে, এটা সবের মধ্যে থাকে। এখন আলফা পার্টিকেলটা পজিটিভ, এটা আমরা বলেছি। একটা আলফা পার্টিকেলের মাস কত জানো? 4টে প্রোটনের মাসের সাথে সমান। একটা প্রোটনের মাস কত হতে পারে সেটা আমরা আগেই দেখেছি। তো এরকম 4টে প্রোটনের মাসের সাথে সমান হচ্ছে একটা আলফা পার্টিকেলের মাস। আর আলফা পার্টিকেল কতটা চার্জ বহন করে না, দুটো প্রোটন যতখানি চার্জ বহন করে, একটা আলফা পার্টিকেল ঠিক ততখানি চার্জ বহন করে। প্রোটন কতটা চার্জ বহন করে একটু আগে আমরা লিখেছিলাম 4.8 × 10⁻⁻10 SU, বা 1.602 × 10⁻⁻19 কুলম। তাহলে দুটো প্রোটন কতটা চার্জ ক্যারি করবে? 2 × 1.602 × 10⁻⁻19 কুলম, বা 2 × 4.8 × 10⁻⁻10 SU। তা আলফা পার্টিকেলের মাস তাহলে বেশ একটু ভরওয়ালা জিনিস প্রোটন বা নিউট্রনের তুলনায়। 4টে প্রোটনের ভরের সাথে সমান, এবং আলফা কণার আধান হচ্ছে দুটো প্রোটনের আধানের সমান। চার্জ অফ এ আলফা পার্টিকেল is equal to the charge of 2 proton, and mass of a alpha particle is equal to the mass of 4 proton. তোমরা জানো তো এটা, যে আলফা পার্টিকেলকে আমরা He++ আয়ন বলে লিখে থাকি। অর্থাৎ আলফা পার্টিকেল আর কিছুই নয়, দুটো ইলেকট্রন বর্জিত হিলিয়াম পরমাণু। আলফা পার্টিকেলস আর নাথিং বাট He++ আয়ন। তো যাই হোক, সে আলফা পার্টিকেলের নিয়ে আলোচনার মধ্যে যাচ্ছি না এখন। এই রকম জিনিস যার মাস আছে এবং যার কিছুটা চার্জ আছে, তাই দিয়ে এই সোনার পাতটাকে আঘাত করা হতে লাগলো বাইরের থেকে, তীব্র গতি সম্পন্ন আলফা পার্টিকেল। এই যে আমাদের পূজা পার্বণ যখন আসে, এখন ঈদেও হয়, এলে বিভিন্ন কাপড়ের দোকান থেকে দেখবে যে ফেস্টুন টাঙিয়ে দিয়ে যায়, যে সুনিতা, মনমোহিনী, এরকম বড় বড় দোকান যাদের, বা একটু ছোট হলেও, যে এই দোকানে গিয়ে বাজার করতে হবে, ঠিক আছে, এই দোকানটায় গিয়ে আমাদের বাজার করতে হবে বলে বিজ্ঞাপন স্বরূপ ফেস্টুন টাঙিয়ে দিল। তো ধরো তোমার বাড়ির বাইরে যে রাস্তাটা, সেখানে কোনো একটা দোকান থেকে এসে টান টান করে রাস্তার দুপাশে দুটো বাড়ির গ্রিলের মধ্যে একটা ফেস্টুন টাঙিয়ে দিয়ে গেল। এবার টাঙিয়ে দিয়ে তো তারা চলে গেল। এবার পাড়ার ছেলেরা কি কাজ করবে? কোনো কাজ নেই, তারা বাইরের থেকে এসে ঢিল ছুটতে শুরু করলো ফেস্টুনটার ওপরে। তাহলে চেহারাটা যেমন দাঁড়াবে, এখানে ব্যাপারটা খানিকটা সেই রকম। একটা টান টান করে বাঁধা আছে একটা কাপড়, তার ওপর পাথর নিয়ে ছোঁড়া হচ্ছে। কি হবে যদি যথেষ্ট জোরে পাথরগুলো ছোড়া হয়, অর্থাৎ মোমেন্টাম যদি খুব বেশি হয়, তাহলে কাপড়টাকে ফুটো করে পাথর বেরিয়ে চলে যাবে। আর যদি মোমেন্টাম অর্থাৎ ভরবেগ খুব বেশি না হয়, তাহলে ও আবার ধাক্কা খেয়ে ফেরত আসবে। এখানেও আমরা হাই স্পিড আলফা পার্টিকেলকে অনেক তীব্র গতি সম্পন্ন করে আমরা এই সোনার পাতটার গায়ে নিয়ে গিয়ে আঘাত করছিলাম। করে রাদারফোর্ডরা কি দেখলেন, যে অধিকাংশ আলফা পার্টিকেল
একদম যেখানে আঘাত করছে সেখানে ফুটো করছে এবং বেরিয়ে চলে যাচ্ছে, এর বাইরে কোনো কিছু ঘটছে না। সামান্য দু একটা আলফা পার্টিকেল তারা গিয়ে ধাক্কা মারছে, ফুটো করছে, কিন্তু বেরোনোর সময় তাদের একটা পাথ ডিভিয়েশন হচ্ছে। হ্যাঁ, যে রাস্তায় গিয়ে ধাক্কা মারলো একদম সোজাসুজি ফুটো করে বেরিয়ে না গিয়ে ফুটো করে বেরোনোর সময় একটু বেঁকে বেরোচ্ছে। পাথ ডিভিয়েশন বলতে আমরা এটাই বোঝাচ্ছি। এখন এই যে সামান্য দু একটা আলফা পার্টিকেল বললাম, সামান্য মানে কটা? সামান্য মানে তুমি ধরে নাও 20,000-এর মধ্যে যদি একটা হিসাব কষা যায় তাহলে 2-3টে আলফা পার্টিকেলের ভাগ্যেই এরকম ঘটনা ঘটবে। একমাত্র বিজ্ঞানী ছাড়া কারোর পক্ষে এত সূক্ষ্মভাবে নজর করা সম্ভব নয়। আমরা যখনই দেখব 20,000-এর মধ্যে 19,997টা আলফা পার্টিকেল তারা যেখানে গিয়ে সোনার পাতটাকে আঘাত করছে সেখানেই ফুটো করছে এবং স্ট্রেট লাইনে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা এটাই ভবিতব্য ধরে নেব যে যত আলফা পার্টিকেল ফেলবো সবাই একই রকমভাবে সোনার পাতকে পেনিট্রেট করে বেরিয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীদের এখানে থামলে হয় না। ওই যে 2-3টে আলফা পার্টিকেল বেরোতে পারলো না কথাটা বলা ভুল, সোজাসুজি বেরোতে পারলো না, স্ট্রেট ওয়েতে বেরোতে পারলো না, বেরোনোর সময় একটু বেঁকে বেরোলো, সেই ব্যাপারটাই তাদের কাছে একটা কৌতূহল তৈরি করলো যে এরকম কেন হলো, অন্যগুলোর মতো হলো না। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার তারা দেখলেন যে একাধটা আলফা পার্টিকেল, মানে একাধটা মানে ওই 20,000-এ একাধটা, তারা যাচ্ছে ধাক্কা মারছে সোনার পাতকে এবং সোনার পাতটা ভেদ করতে পারছে না, তারা ব্যাক করে চলে আসছে। তো এই যে অবজারভেশন, পরীক্ষাটা কি আমি আবারও সংক্ষেপে বলি, একটা পাতলা সোনার পাত, তার থেকে বাইরে থেকে আলফা পার্টিকেল দিয়ে আঘাত করা হচ্ছিল, হাই ভেলোসিটির আলফা পার্টিকেল। অবজারভেশন পার্টে আমরা কি রাখবো, যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস পেনিট্রেট দ্য গোল্ড ফয়েল ইজিলি অ্যান্ড পাসিং থ্রু স্ট্রেট ওয়ে। অধিকাংশ আলফা পার্টিকেলে গোল্ড বা সোনার পাতটাকে ভেদ করে সরল রৈখিক পথে সোজাসুজি বেরিয়ে চলে যাচ্ছিল। অধিকাংশ মানে কটা, আমি তো হিসাবে বলছি বারবার, যে 20,000-এর মধ্যে ধরে নাও 19,995 থেকে 97টা, মানে আমাদের দৃষ্টিতে দেখলে আমরা ধরতেই পারবো না বাকিগুলোর কথা। এবং সামান্য দু একটা আলফা পার্টিকেল তারা ভেদ করে বেরোচ্ছিল ঠিকই, কিন্তু বেরোনোর সময় তাদের রাস্তাটা পেকে যাচ্ছিল, তারা স্ট্রেট ওয়েতে যাচ্ছিল না। এবং তার চাইতেও কম আলফা পার্টিকেল তারা গিয়ে ধাক্কা মারছিল এবং পেনিট্রেট করতে না পেরে ধাক্কা খেয়ে তারা ফেরত চলে আসছিল। এই অবজারভেশন থেকে রাদারফোর্ড অ্যাটমিক মডেল সম্পর্কে প্রথম আমাদের ধারণা দেন, যে ধারণাটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। উনি কি বলেন? উনি বলেন যে অ্যাটমের দুটো অংশ, একটা হচ্ছে কেন্দ্র, সেন্টার, তাকে উনি নাম দেন নিউক্লিয়াস, এবং সেকেন্ড পার্টটাকে বলেন এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, অর্থাৎ নিউক্লিয়াস বহির্ভূত অংশ। এই নিউক্লিয়াসটা একটা খুব ছোট জায়গা। কতটা ছোট? ধরো অ্যাটমের সাইজকে তুমি যদি বাড়াতে 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 একটা ফুটবল মাঠের সঙ্গে সমান করে ফেলো, তাহলে নিউক্লিয়াসটাও বাড়তে 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 একটা ফুটবলের সমান হয়। তাহলে একটা গোটা ফুটবল মাঠের সাপেক্ষে একটা ফুটবল কতটুকু স্পেস অকুপাই করে থাকে, এটা তুমি কল্পনা করতে পারবে। অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস ঠিক ওইটুকু জায়গায় অকুপাই করে থাকে, আর তার বাইরে বিস্তীর্ণ ফাঁকা জায়গা পড়ে আছে। তা নিউক্লিয়াসে কি থাকে? রাদারফোর্ড বললেন যে নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, এবং নিউট্রনের কথাটা এখন রাদারফোর্ডের ঘাড়ে চাপাচ্ছি। রাদারফোর্ড যখন প্রথম অ্যাটমিক মডেলটা দেন তখনও নিউট্রন আবিষ্কার হয়নি, সুতরাং উনি প্রোটনের কথাই বলেছিলেন। শুধু পরবর্তীতে নিউট্রন আবিষ্কার হওয়ার পর আমরা ধরে নিয়েছি নিউট্রনটাও নিউক্লিয়াসের মধ্যেই থাকে। আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টে কি আছে? নিউক্লিয়াস বহির্ভূত অংশে অসংখ্য বৃত্তাকার কক্ষপথ, সার্কুলার অরবিট। নিউক্লিয়াসকে সেন্টার করে অজস্র সার্কুলার অরবিট আছে, যে সার্কুলার অরবিট ধরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তাহলে তুমি ভাবো যে পরমাণুর মধ্যে একটা খুব ক্ষুদ্র অংশ জুড়ে আছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে কি আছে? নিউট্রন আর প্রোটন। তা নিউক্লিয়াসের ভলিউমটা তাহলে খুব ছোট, এবং তার মধ্যে নিউট্রন আর প্রোটন আছে,
তো পদার্থের তো তিনটেই ফান্ডামেন্টাল পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তার মধ্যে ইলেকট্রনের ভর নেই বললেই চলে, সামান্য একটু যা কিছু ভর আছে সে প্রোটন আর নিউট্রনে। তাহলে পদার্থের প্রায় সমস্ত ভরটাই আমরা বলতে পারি অ্যাটম, পদার্থ বলা ঠিক না, অ্যাটমের প্রায় সমস্ত মাসটাই তার নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবং যেহেতু নিউক্লিয়াসটার ভলিউম খুব কম, তাই এটার ডেনসিটি অত্যন্ত বেশি, ঘনত্ব খুব বেশি নিউক্লিয়াসে। ঘনত্ব কাকে বলে? মাস পার ইউনিট ভলিউম। তো অ্যাটমের মাস প্রায় সবটাই নিউক্লিয়াসে থাকে, তাহলে নিউক্লিয়াসে একটা মাস আছে, তার ভলিউম খুব ছোট, সেজন্য ডেনসিটিটা খুব বেশি। আর বাইরে ইলেকট্রনগুলো কি করছে? নিউক্লিয়াসের চারপাশে সার্কুলার অরবিটে ঘুরছে। তুমি এই অবজারভেশনের সাথে ওই মডেলটা মেলাও। অধিকাংশ আলফা পার্টিকেলই যেখানে অ্যাটমকে আঘাত করছে সেই জায়গাটা ফাঁকা, কিচ্ছু নেই, বা থাকলে হয়তো ইলেকট্রন আছে, তার পক্ষে সম্ভবই নয় আলফা পার্টিকেলকে বাধা দেয়া। ফলে আলফা পার্টিকেল ফাঁকা জায়গায় আঘাত করছে, ধাক্কা মারছে, ফুটো করছে, স্ট্রেট ওয়েতে বেরিয়ে যাচ্ছে। যেহেতু অ্যাটমের অধিকাংশ জায়গায় ফাঁকা, তাই অধিকাংশ আলফা পার্টিকেলের ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটছে। যে সমস্ত আলফা পার্টিকেল গিয়ে ওই ক্ষুদ্র অংশটার কাছে অ্যাটমকে ধাক্কা মারছে, ওই যে ছোট অংশটা তার কাছে গিয়ে ধাক্কা মারছে, আনফরচুনেটলি, এবং অংশটা তো খুব ছোট, তাই এই ধরনের আলফা পার্টিকেলও খুব সামান্য, তারা পেনিট্রেট করতে পারছে, কারণ তারা যে জায়গাটা ধাক্কা মারছে সেটা ফাঁকা। কিন্তু ধাক্কা মেরে ফুটো করে বেরোনোর সময় একটা ফোর্স অফ রিপালশন, একটা বিকর্ষণ বল কাজ করছে। কার মধ্যে কাজ করছে? না ওই ক্ষুদ্র অংশটা এবং আলফা পার্টিকেলের মধ্যে। কেন কাজ করছে? কারণ আলফা পার্টিকেলটা নিজেও পজিটিভলি চার্জ, নিউক্লিয়াসটাও পজিটিভলি চার্জ, তাই তার পাশ দিয়ে যখন আলফা পার্টিকেলটা অ্যাটমকে ভেদ করে চলে যাচ্ছে, তখন এই ফোর্স অফ রিপালশনটা কিন্তু সে অ্যাভয়েড করতে পারছে না। তার ফলে বেরোনোর সময় তার রাস্তাটা একটু বেঁকে যাচ্ছে, তার পাথ ডিভিয়েশন আমরা বলি ঘটছে। যেহেতু খুব কম সংখ্যক আলফা কণার ক্ষেত্রে এটা ঘটে, ওই যে বললাম 20,000-এ 2-3টে, কারণ ওই অংশটা, ওই ক্ষুদ্র নিউক্লিয়াস বলে যে অংশটা, সেটা অত্যন্ত ছোট। আর যেসব আলফা কণা সরাসরি কোনো না কোনো ভাবে ওই নিউক্লিয়াসটাকে গিয়ে আঘাত করে ফেলছে, বুঝেছ, তারা যেহেতু এর ডেনসিটিটা খুব বেশি, এটাকে ভেদ করতে পারছে না, পেনিট্রেট করে বেরিয়ে যেতে পারছে না, ধাক্কা খেয়ে রিবাউন্ড করে আবার ফেরত চলে আসছে। এই অংশটার ভলিউম ছোট বলে খুবই সামান্য কিছু আলফা কণার ভাগ্যে এরকম ঘটছে। এরকম করে রাদারফোর্ড আমাদের সর্বপ্রথম এই সোনার পাতের পরীক্ষাটার উপর ভিত্তি করে অ্যাটমিক স্ট্রাকচারের একটা ড্রয়িং স্কেচ আমাদের সামনে উপস্থিত করেন। পরবর্তীতে রাদারফোর্ডের মডেলের এই অনেক ত্রুটি ধরা পড়েছে, অনেকে এটাকে কারেকশন করেছেন, আবার তাদেরও ত্রুটি ধরা পড়েছে। এইভাবে নতুন নতুন মডেল প্রপোজ করা এবং তার কারেকশনের মধ্যে দিয়ে অ্যাটম সম্পর্কে আমাদের জ্ঞান পরিপুষ্ট হচ্ছে। কিন্তু একটা বেসিক ব্যাপার কেউ অ্যাভয়েড করেনি। এই যে রাদারফোর্ড প্রথম কথাটাই বলে গেলেন যে অ্যাটমের দুটো অংশ, একটা নিউক্লিয়াস যার মধ্যে কিনা নিউট্রন এবং প্রোটন থাকে, এবং সেকেন্ড পার্ট হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, যেখানে অসংখ্য ইলেকট্রন তারা সার্কুলার অরবিট ধরে নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। এই যে ধারণাটা, এই ধারণাটাকে কোনো বিজ্ঞানী অস্বীকার করেননি। তারা এই অরবিটের নেচার কেমন হবে সে নিয়ে নানা মন্তব্য করেছেন। রাদারফোর্ড বলেছিলেন সার্কুলার হবে, কেউ বলেছেন যে আচ্ছা সার্কুলার হবে ঠিক আছে, কিন্তু সাথে সাথে কিছু ইলিপ্টিক্যাল পার্ট থাকবে। অরবিটের সাথে সাব অরবিটের কনসেপ্ট এসছে। এরকম নানা রকমভাবে নানাজন অ্যাটমিক মডেলের এই যে অসম্পূর্ণতা, সেইটাকে দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আজকে পর্যন্ত যাচ্ছে। কিন্তু বেসিক কনসেপ্টটা আজও বর্জিত হয়নি, যেটা রাদারফোর্ড দিয়ে গিয়েছিলেন। তা আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে ত্রুটি, লিমিটেশন যেগুলো, সেটা আলোচনা করে বোর, যিনি পরবর্তীকালে রাদারফোর্ডের মডেলকে প্রথম মডিফাই করেন, বোর কিভাবে অ্যাটমিক মডেলটাকে দেখেন সেই ব্যাখ্যা আমরা পরের ক্লাসে করব। আজকে এই পর্যন্ত।